আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আহ, সবার শুভ সকাল। আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আহ, আমাদের সব স্কুলে মোটামুটি বার্ষিক পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। আমার জানার মতে 21 তারিখ থেকে অনেক স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো বার্ষিক পরীক্ষা সবার ভালো হোক, এই শুভকামনাই করি। সবাই অনেক ভালো করে পড়াশোনা করে বার্ষিক পরীক্ষা দাও। অনেকদিন পরে তোমরা এই ধরনের একটা বড় ধরনের মানে বড় প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিচ্ছ। এর আগে যে পরীক্ষাগুলো হচ্ছে আসলে ওগুলো কতগুলো পরীক্ষার মতো ছিল সেটা আমার সঠিক বোধগম্য নয়। তো যাই হোক, বার্ষিক পরীক্ষার পর তোমরা কি করবা? আমার আজকের বিষয়টা হচ্ছে এরকমই যে বার্ষিক পরীক্ষার পর যে বিশেষ করে যারা 6 থেকে 9 10 এসএসসি পরীক্ষার্থী তো পড়বেই, 6 থেকে 9 10 যারা শিক্ষার্থীরা আছো তারা দেখা যায় বার্ষিক পরীক্ষার পর একদম বই খাতা মানে কোন জায়গায় থাকে, কোন জায়গায় ফালাইবা তাও চিন্তা করার বিষয় হয়ে যায় তোমাদের, মানে কোথায় লুকাবা। এই যে মানে বার্ষিক পরীক্ষার পর তোমাদের একটা বিশাল একটা গ্যাপ পড়ে যায়। এদিকে বার্ষিক পরীক্ষা 12 তারিখে শেষ হবে, আর এদিকে ডিসেম্বরের 31 তারিখ, কতদিন প্রায় আহ এখানে প্রায় 19 দিন। আর জানুয়ারি মাসেরও দেখা যায় 10 15 দিন চলে যায় যে আমরা একদম বই হাতেই নেই না। তো এই যে প্রায় 1 মাস একটা দীর্ঘ সময় আমাদের শিক্ষার্থীরা একদম বই খাতা কিচ্ছু মানে ধরে না, একদম টোটালি বই থেকে দূরে থাকে। তারা ভাবে যে আমাদের তো পরীক্ষা শেষ, আমাদের কিসের পড়াশোনা, কিন্তু এরপরে তো আবার পড়াশোনা করতে হবে, তাই না? এমন তারা পড়াশোনা শেষ হয়ে গেছে। তো এই সময়টাতে কিভাবে ভালোভাবে কাজে লাগানো যায় সেই বিষয়ে দিয়ে একটা কথা বলি। সেটা হচ্ছে দেখেন, বা তোমরা যারা পরীক্ষা দিয়েছো, পরীক্ষা প্রতি বছরই আসবে এবং বার্ষিক পরীক্ষাও আসবে। সেজন্য তোমরা আলাদা একটা প্রিপারেশন নেবে, তোমাদের একটা প্ল্যান থাকবে। যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু কখনোই পড়ালেখা ছাড়া থাকতে পারে না। তো তোমরা বার্ষিক পরীক্ষার পর এই একটা দিন রেস্ট নিয়ে, হ্যাঁ বেশি দিন রেস্ট নিয়ে, মানে বেশি দিন রেস্ট নিলে কি হয় জানো? আমি তো ছাত্র ছিলাম, যে আজ না কাল, কাল না পরশু, এরকম করতে করতে দেখা যায় 1 মাসে চলে যায়। তো একটা দিন জাস্ট রেস্ট নিবা, রেস্ট নিয়ে তারপর তোমরা কিছু কিছু বেসিক জিনিস পড়াশোনার চেষ্টা করবা। অভিভাবক যারা আছেন তারা বেশি করে বিশেষ খেয়াল রাখবেন, কারণ স্টুডেন্টরা নিজে থেকে কিছু পড়তে চায় না। তো আপনারা যদি ওদেরকে এই সময় টেন্সের স্ট্রাকচারটা ভালো করে উদাহরণ সহ, এক্সাম্পল সহ, আর ভার্বের ফর্মটা চেঞ্জ চেঞ্জ V1 V2 V3 যেটাকে বলা হয়, তারপর সেন্টেন্স গুলোর প্রকারভেদ, সেন্টেন্স গুলা আপনার কয় প্রকার, কি কি পার্সিবিস কত প্রকার, কি কি, এগুলো চেনার উপায়। এগুলা আসলে আমি ছোটবেলায় গ্রামার যখন পড়তাম তখন ভাবতাম আসলে গ্রামার এগুলো কি কাজে লাগে। আসলে গ্রামার কাজে লাগে, এটা আমরা বুঝতে পারি না। গ্রামার কাজে লাগে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মানে জীবনের প্রতি ক্ষেত্রেই গ্রামার কাজে লাগে। ইংরেজিতে কথা বলতে কিন্তু আমরা সেটা বুঝতে পারি না, এই জন্য আমরা গ্রামার গুরুত্ব দিই না। তো এই ছোট ছোট গ্রামার গুলো এগুলো পড়ার জন্য কিন্তু আপনার ও একদম পিএইচডি করা টিচার লাগবে না। একদম নর্মাল যে কেউ এগুলো পড়তে পারে, যে কোনো একটা বই খুলে এটা পড়তে পারে, কিন্তু পড়তে পারে কিন্তু পড়ার মতো পড়ে না, পড়ে এগুলো মনে রাখে না। আমার কথা হলো এগুলো একদম ধরেন পুরো ঠোঁটস্থ করে ফেলবে, একদম মানে তোতা পাখির মধ্যে বলতে পারবে সে। হ্যাঁ, একটু বুঝে বুঝে পড়বে। দেন হচ্ছে বীজগণিতের কিছু সূত্র আছে, 20টা বা 25টা সূত্র আছে। এই সূত্রগুলা আমি দেখছি অনেক 9 10 এর স্টুডেন্ট, এসএসসি স্টুডেন্ট সূত্র বলতে পারে না। A+B হোল স্কয়ার সূত্র বলে তারপরে একদম শেষ, মানে সে একদম মানে অনেক বড় কাজ করে বলছে। A+B হোল স্কয়ার সূত্র পড়ার পর আর কোনো সূত্র বলতে পারে না। তো এই বীজগণিতের সূত্রগুলো এত বেশি পড়ালেখার দরকার নেই, জাস্ট 30 মিনিট 1 ঘন্টা প্রতিদিন। হ্যাঁ, এরপর আর যদি এটা করতেও ভালো না লাগে, দেন তুমি ওকে 2 একটা গল্প বই কিনে দেন, ভালো ভালো গল্প বই যেগুলো মোরাল থাকে। ওই মোরাল গল্পগুলো থেকে আবার কি করে বড় পরবর্তীতে আনসিন আসে। তো এগুলো তো অনেক ধরনের, মানে প্রায় আপনি 50টা 100টা পড়লেও দেখা যায় এগুলো শেষ হবে না। এরকম অনেক গল্প আছে যেগুলো মোরাল আছে। এই গল্পগুলা আর নৈতিকতার যে মানে বিষয় যেগুলো থাকে, ওই গল্পগুলো বইগুলো কোথা থেকে কিনে দিতে পারেন। হ্যাঁ, অথবা বললেন যে একটা পেপার কিনে দিলেন, যে পেপারটা তুমি পড়ো, আপনিও পড়বেন ও পড়বে। হ্যাঁ, এই কাজটা করা যায়। পেপার পড়ার হ্যাবিট, এই হ্যাবিট গুলো অনেক ভালো। তবে অনেকে কি করে আবার, আমার কাছে একটা বিষয় আমি দ্বিমত পোষণ করবো, সেটা অনেকে আবার কি করে জানেন, এই এই অতি উৎসাহী হয়ে এদেরকে কম্পিউটার কোর্সে ভর্তি করায় দেয়। বা এই জিনিসটা আমার মানে খুব যুক্তিসঙ্গত না। কেননা আমি বলি, আমি দেখছি যতগুলা ছেলে মেয়েকে কম্পিউটারে কোর্স করানো হয়, মানে এই এই 6 7 8 9 10 স্টুডেন্টের কথা বলতেছি, তারা কিন্তু এটা কোনো কাজে লাগাতে পারে না। ওর যে কম্পিউটার নলেজ, বাসা কম্পিউটার থাকলে ও এমনিই ওটা শিখতে পারে। আপনি ওরে আলাদা একটা দোকানে গিয়ে কম্পিউটার ভর্তি করে দিল, ও যে কতটুকু কম্পিউটার শিখছে
একবার ওরা কোনো কাজে লাগাতে পারে না। তো এই বিষয়টা ওকে কম্পিউটার কোর্স করে কোনো লাভ হবে না। এখন এই কম্পিউটার এখন ওরা মোবাইলে এর চেয়ে বেশি জানে, কম্পিউটার অনেক বেশি জানে। হ্যাঁ, আপনি একটু এবার চিন্তা করে দেখেন আমার কথাটা, ওকে অতি উৎসাহী হয়ে কম্পিউটার দোকানে কোর্স করায় আলাদা কোনো টাকা খরচ করার কোনো দরকার নেই। ও যদি টাকা থাকে তাহলে ওর একটা ল্যাপটপ বা কম্পিউটার কিনে দেন, যেটা আপনার মনিটরিং এ থাকবে। ও ওই কম্পিউটার থেকে দোকানে যা 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 শিখবে তার চেয়ে বেশি শিখতে পারবে। ইভেন সে চাইলে ওইখান থেকে আউটসোর্সিং এর কাজও করতে পারে। তো যাই হোক, এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। ওরা একটু পড়াশোনা করুক, এই এক মাস একদম বই থেকে ওরা দূরে না থাকুক, কিছুটা পড়াশোনা করুক। আমি সবাই এইকে মানে তাদের ভবিষ্যৎ জীবনে সফলতা কামনা করছি। আহ, আহ, আমার ভিডিওটা যদি কারো একটু উপকৃত হয় তাহলে ভিডিও লাইক করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।